বর্ধমান ইউনিভার্সিটির ফার্মে যে কৃষিকাজ হয় এটা হচ্ছে সেখানকারই একটা দৃশ্য। দেখুন, হারভেস্টিং শ্রমিকরা কাজ করছেন। সঙ্গে রয়েছেন সিক টেকনোলজিস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সব্যসাচী পাত্র। উনি আমাদেরকে বিভিন্ন অংশ দেখাবেন। সে আমি দেখে নিচ্ছি, নিন। এইটা যখন ওখানে বললাম না, তারপরে এই ছবিটা দিয়ে ইয়ে করে দেবেন, তাহলে হলো। এই তো সেটা হচ্ছে, এটা 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 দেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। এগুলো কিনা জানি না, এটা তো না না এখনো চলছে চলছে। এই তো, হ্যাঁ, এই দেখুন ধান আসছে আমাদের ফিল্ড থেকে। হ্যাঁ, এরপর আমরা থ্রেশিং ফ্লোরের দিকে রওনা হচ্ছি। মেনলি যেটা থ্রেশিং ফ্লোরে যে কাজগুলো হয় আমাদের, ধান মানে বাংলাতে যেটা বলা হয় ধান ঝাড়া, সেই ধান ঝাড়ার জন্য আমরা ওই থ্রেশিং ফ্লোরে যেতে হবে আমাদেরকে। সেই সাথে সেখানেই যাচ্ছি। আর অ্যাকচুয়ালি যে ধানগুলো দেখালাম আমরা ওখানে ফিল্ডে জড়ো করা রয়েছে এবং ওটা ক্যারিং করা হচ্ছে, ওগুলো অলরেডি ফিল্ডে মানে শুকিয়েই গেছে, মানে শুকানোর আর কোনো প্রয়োজন কিছু নেই, এগুলো বেশ শুকিয়ে গেছে। তবে ধানটা ঝাড়ার পর একবার শুকিয়ে নেব। এখন যেটা হয় মেনলি যদি হালকা ফুলকা যদি কোনো বৃষ্টি পড়ে, তাহলে আমরা কি করি জেনারেলি একটু ফিল্ডে রেখে দিই 2-1 দিন, যাতে করে একটু শুকিয়ে যায়। হ্যাঁ, তো সেইটা হয়ে গেছে অলরেডি ওখানে। 1-2 দিন, একদিন ওখানে অলরেডি ছিলই। আর যা টেম্পারেচার এখন রয়েছে তাতে সেই সমস্যাটুকু নেই। তো থ্রেশিং ফ্লোরে আমরা চলেই এলাম। ধান ঝাড়ার মেশিন আমাদের রয়েছে। এই দেখুন সামনে এগুলো খড়গুলো, যেগুলো স্ট্র, যেটা খড়, এগুলো ওই আগের সমস্ত প্রসেসগুলো হয়েছে, সেগুলো খড়টা যেটা অ্যাডিশনাল প্রোডাক্ট, সেটা এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এগুলো
এগুলো অ্যাডিশনাল প্রোডাক্ট। তো এই হচ্ছে থ্রেশিং ফ্লোর এইটা। তো ওইটা ঝাড়াই মেশিন যেটা আপনাকে দেখাই, ঝাড়াই মেশিনটা হচ্ছে এই দেখুন, ধান ঝাড়াই মেশিন। এই দেখুন, এই হচ্ছে ধান ঝাড়াই মেশিন। তো ওই ধান যেটা আমি দেখালাম ফিল্ডে, ওটা কিন্তু এখানে আসবে, এখানে এসে এই জায়গায় ঝাড়া হবে। এই যে এই মেশিনে এই ঝাড়ানোর পর দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই ঝাড়ানোর পরে ওই ধানটা আমরা এই থ্রেশিং ফ্লোরে, এই যে শুকোচ্ছে ধানটা দেখতে পাচ্ছেন, এখানে ধানটা শুকোনো হচ্ছে, এই দেখুন এই শুকোনো হচ্ছে। এই থ্রেশিং ফ্লোরে এখানে ড্রাইংয়ের জন্য আনা হবে। ওখানে ঝাড়ার পরে এইখানে এই থ্রেশিং ফ্লোরে এখানে শুকোনোর জন্য ধানটাকে আনা হবে। এবার এখানে যখন প্রপারলি ময়েশ্চারটা মেনটেন হবে, মানে আমরা যেটা 12 to 13% বলে থাকি অর্থোডক্স সিড, এই রাইসটা হচ্ছে অর্থোডক্স সিডের মধ্যে পড়ে। তো আমরা 12 থেকে 13% ময়েশ্চার মেনটেন করতে হয়। তো সেইটা এইভাবে আমরা দেখে নিয়ে একটু মুখে দিয়ে বা কোনো রকম ময়েশ্চার টেস্ট করে, হ্যাঁ ময়েশ্চার টেস্ট করে নিই এবং সেটা 12% আমরা দেখে নিই যে ময়েশ্চারটা আছে কি না। তারপর যেটা করা হয় তখন বুঝে নেব যে আমাদের প্রপার ড্রাইং হয়েছে। এরপর তারপরের স্টেপ যেটা, এই ড্রাইং করার পরে এখানে এই যে সিড প্রসেসিং হচ্ছে। এই সিড প্রসেসিংয়ের বিভিন্ন যে প্যারামিটারগুলো রয়েছে, ফিজিক্যাল পিউরিটি মানে বীজের ভৌতিক বিশুদ্ধতা, এই ভৌতিক বিশুদ্ধতা মেনটেন হচ্ছে এখানে। তো এই দেখুন পাশে ইনার্ট ম্যাটার পড়ছে, ইনার্ট ম্যাটার এই দেখুন এখানে ইনার্ট ম্যাটার পড়ছে, মানে এই দেখুন এখানে আমাদের কর্মচারী কাজ করছে। তো ইনার্ট ম্যাটার, ওই যে ইনার্ট ম্যাটার এখানে পড়ছে পিওর সিড, এটা হচ্ছে চ্যাপি সিড। চ্যাপি সিড মানে আগড়া বা অন্য কিছু, সেইগুলো এই দেখুন ধানটাকে ঢালছে উপর দিয়ে, এখানে ওখান থেকে ধানটা ঢালছে। ওখানে প্রিলিমিনারি এখানে ধানটাকে প্রথমে ঝেড়ে নেওয়া হচ্ছে ধুলো বালি, তারপর এখানে দেওয়া হচ্ছে প্রসেসিংতে, হ্যাঁ এইভাবে। তো জেনারেলি আমরা এইভাবে যেটা করে থাকি, ফাউন্ডেশন সিটের ক্ষেত্রে 98% ফিজিক্যাল পিউরিটি মেনটেন করি এবং সার্টিফাইড সিটের ক্ষেত্রেও সেম। এটা ফিজিক্যাল পিউরিটি মানে বীজের ভৌতিক বিশুদ্ধতা, সেইটা এখানে মেনটেন হচ্ছে। ক্লিয়ার? এরপর জেনেটিক যে জিনগত বিশুদ্ধতা সেটা ফিল্ডে মেনটেন হয়। তো ব্যাস এটুকুই। খবর পাওয়া গেল বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে PN ভাদুরী ক্রপ রিসার্চ অ্যান্ড সিড মাল্টিপ্লিকেশন ফার্ম, যেটাকে সংক্ষেপে বলে বর্ধমান ইউনিভার্সিটি ফার্ম, তারা 19th মে থেকে বীজ চাষিদের মধ্যে বিতরণ করবেন। এ ব্যাপারে জানার জন্যই আজকে ফার্মের অফিসে এসেছি। সামনে রয়েছেন ডক্টর সব্যসাচী পাত্র, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড সিড টেকনোলজিস্ট। আগে ইনিশিয়ালি তার কাছ থেকে দু একটা কথা জেনে নিই। ডক্টর পাত্র, একটু এই প্রোগ্রামটা সম্পর্কে ছোট্ট করে বলুন। এই প্রোগ্রামটা আমরা ডিসকাশন কালকে আমার সবাই মিলে একটা আলোচনা হয়েছে যে 19/5/2025 যেটা 19 তারিখ সোমবার থেকে আমাদের সিট ডিস্ট্রিবিউশন হবে। এবং এটা যেটা দেওয়া হবে সকাল 8টা থেকে বেলা 12:30, এবং বিরতি 20 মিনিটের একটা বিরতি থাকবে আমাদের। বিলটা কাটা হবে ওই সময়, মানে সকাল 8টা থেকে 12:30। এবং সাথে আধার, ভোটার কার্ডের জেরক্স, ফোন নাম্বার লিখে এগুলো জমা দিতে হবে, এটা কিন্তু আবশ্যক। আর এত ধৈর্য সহকারে, যেটা আমাদের নোটিশ দেওয়াই আছে যে ধৈর্য সহকারে বীজ ধানটা সংগ্রহ করবেন, কারণ অনেক ভিড় হবে। হ্যাঁ, বেশি হড়োহড়ি করার কোনো দরকার নেই, আমাদের বীজ রয়েছে। এবং আমাদের ডিপ্রেসার সুবিধার্থে, কৃষকদের সুবিধার্থে একটা জিনিস করে দিয়েছেন যে ডিস্ট্রিবিউশনটা যাতে সমপরিমাণে হয়, যাতে সবাই বীজটা পায় অ্যাটলিস্ট, সেই জন্য। বুঝতে পেরেছি। ডক্টর পাত্র, ধন্যবাদ যে ইনিশিয়াল ইনফরমেশন দেওয়ার জন্যে। এরপরে আমরা কথা বলবো ডক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়,
ডিরেক্টর অফ দি ফার্ম, তার কাছ থেকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ এবং টেকনিক্যাল এই ব্যাপারটা জেনে নেব। প্রফেসর বন্দ্যোপাধ্যায়, প্লিজ। নমস্কার। আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফার্মার্স আছে তাদের উদ্দেশ্যে আমরা এই মেসেজ দিতে চাইছি যে আমাদের ইউনিভার্সিটিতে অনেক পুরনো এই ফার্মটা আমাদের, এবং আমাদের প্রফেসর পরমনাথ ভাদুরী উনি 1965 সালে এই ফার্মটা শুরু করেন, যাতে করে আমাদের বর্ধমান এবং বর্ধমানের আশেপাশে যে সমস্ত চাষিরা আছেন তারা যাতে উন্নত মানের বা উচ্চ ফলনশীল ধানের বীজের যোগান পান বা সরবরাহ পান। বাজারে অনেক সিডই বিক্রি হয় এবং চাষিরা সেই সিড কিনে চাষবাস করতেই পারেন, কিন্তু এই ফার্মের একটা নিজস্ব চিন্তা ভাবনা বা ধারণা আছে। মানে এটা আমাদের কোনো ব্যবসায়িক লাভ বা মুনাফার জন্য এই কাজ আমরা করি না। আমরা আমাদের যিনি অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার আছেন তার অনুপ্রেরণায় এবং তাদের আমাদের যে অথরিটি তাদের ফুল ফ্লেজেড হেল্প নিয়ে আমরা এই ফার্মে সকল যে সমস্ত আমাদের স্টাফেরা আছেন, আমাদের যে নিত্য কাজকর্ম করেন যে লেবার্সরা আছেন, তারা কায়িক পরিশ্রম করে সাইন্টিফিক মেথডে বা উপায়ে তারা এই ধান বীজগুলো অতি যত্ন সহকারে মানে এক একটা ধান বাছাই করে তারা প্যাকেটজাত করে। এখানে কোনো রকম ভেজাল, কোনো রকম ধানের সঙ্গে কমা ধান বা যে ধান পুষ্ট হয়নি, অপুষ্ট ধান, এই ধরনের বীজ আমরা রাখি না, যার জন্যে গুণগত মান অনেক উন্নত। এবং যে ধান বাজারে খুব চলছে বা গবেষণা করে যে ধানটা এসেছে সেই ধান নিয়ে এসে আমরা ফাউন্ডেশন সিড বা সার্টিফিকেশন সিড এই সমস্ত করা হয়। আমাদের এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে সিড সার্টিফিকেশন অফিসাররা আছে তারা নিয়মিত আমাদের এই ফার্ম ভিজিট করেন এবং আমাদের দক্ষ কর্মীদের মাধ্যমে তারা সমস্ত স্টেপসগুলো ফুটিয়ে বিচার করে। যদি তারা বোঝেন যে এই ধানের গুণগত মান সেই লেভেলে নেই, তখন তারা সেই বীজকে ক্যান্সেল করে দেন, মানে সেটাকে আমরা চাষিদের দিতে পারি না বা পারবো না। এবং আমাদের ফার্মেও ডক্টর সব্যসাচী পাত্র আছেন, উনিও বলবেন আমার পরে, উনি টেকনিক্যাল ব্যাপারটা আরও বেশি জানেন, কারণ এই জন্যেই উনি এখানে আছেন, কারণ ওনার স্পেশালাইজেশন হলো সিড টেকনোলজি। তো সুতরাং একটা সিডকে ভালো স্বাস্থ্য রেখে এবং উচ্চ ফলনশীল কিভাবে করা যায় সেটা নিয়েই উনি দিনরাত চিন্তা ভাবনা করে চলেছেন। তা আমরা 19/5/2025 সোমবার, আজকে হলো আমাদের শুক্রবার, মাঝে আমাদের শনি রবি দুদিন ছুটি, এবং সেই সঙ্গে আমরা কিছু অ্যাডিটিভ কাজকর্ম আছে সেগুলো আমরা গুছিয়ে বাগিয়ে নেওয়ার পর আমরা সোমবার থেকে বীজ দেওয়া শুরু করব চাষিদের জন্য। তো আপনারা সকলেই জানেন এখানে অনেক চাষি দূর দূরান্ত থেকে আসেন এবং গত 10 দিন থেকে বিভিন্ন চাষিরা আসছেন কবে বীজ দেওয়া হবে এই খবরটা জানার জন্য। এর উপর বিশ্বাস রাখেন এবং আমরা যে কথাটা বলছি তারা সেটা ফলনে দেখতে পাচ্ছে যে সত্যি এনারা যেটা দিচ্ছেন বা বলছেন আমি আমার ফলনে দেখে নিতে পারছি। অতএব আমাদেরকে অ্যাডভার্টাইজ করতে হয় না, তারা নিজেরাই চলে আসে। চাষিরা কি করে জানতে পারেন যে কখন কিভাবে এই ডিস্ট্রিবিউশন হবে বা না হবে, এটার জন্য আপনাদের কোনো ইনফরমেশন সিস্টেম আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এটা স্টেট ইউনিভার্সিটি, আমরা অত মানে ভোকাল নয় সোশ্যাল মিডিয়া বা এদিক ওদিকে, বা আমরা নিউজ পেপারেও অ্যাড দিতে পারি না। নর্মালি আমাদের একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি। তার ফলে কৃষকরা জানেন যে মে মাসের এরকম সময় তার ফলে কি দিন 7 আগে থেকে বা দিন 10 আগে থেকে একজন দুজন করে চাষিরা জানতে আসে যে আপনাদের বীজ কবে দেওয়া শুরু হবে। তা গতকালই আমাদের মিটিং হয়ে ঠিক হয়েছে যে এই সোমবার আমাদের দেওয়া হবে। অতএব আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের কৃষকদের যে ফোন নাম্বার আছে বা আমাদের অফিসের যে নাম্বার আছে, কৃষকরা ফোন করে এইভাবে আচ্ছা, এই ধান বা এই যে শস্য ছাড়া আরও অন্যান্য যে জিনিস আছে যেমন সবজি বা ফল মূল এই সমস্ত আছে,
তাই এদের যে সিড সেগুলো কি আপনারা ডিস্ট্রিবিউশনে কিছু ব্যবস্থা না, করেন? আমরা মেনলি এখানে ফোকাস করি ধানের সিড, যেহেতু বর্ধমান জেলায় ধান চাষ বেশি হয়, এটাই আমাদের প্রায়োরিটি। 90% ধরুন আমরা এটার ওপরে জোর দিই। এছাড়া আলুর সিজনে আমরা আলুর বীজ দিই। এছাড়া আমাদের কাছে সর্ষের বীজ, তিলের বীজ, এই সমস্ত আছে। আর আমরা যে সবজি ফলাই বা সবজির এটা করি, এটা বীজ আমরা সেইভাবে চাষিদের হাতে তুলে দিই না। এটা নর্মালি আমরা অর্গানিক ওয়েতে চাষ করার চেষ্টা করি, এবং আমাদের যে বর্ধমান ইউনিভার্সিটি ফ্র্যাটার্নিটি আছেন, তারা এখান থেকে সবজি সংগ্রহ করে। ওকে, তো আপনার সঙ্গে কথা বলার পরে এরকম ফার্মের যে এখন পরিস্থিতি সেটা একটু ঘুরে দেখব, এবং যে কোথায় কীরকম কী ব্যাপার, তারপরে আবার যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে আপনার কাছে আরেকবার আসব, এসে দেখব যে কীরকমভাবে কী ব্যাপারটা চলছে। হ্যাঁ, আমি একটুখানি আমার সহকর্মী ডক্টর সব্যসাচী পাত্র বাবুকে দিচ্ছি। তো উনি আমরা এবারে কি কি বীজ দেব, বা এই বীজগুলোর কি কি গুণাগুণ বা কতটা ফলন কি পেতে পারে, উনি এর ওপরে আলোকপাত করবেন। ঠিক আছে। আমাদের ফার্ম থেকে এবছর যে সমস্ত উচ্চ ফলনশীল প্রজাতিগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সাদা মিনিকিট IET 4786, লাল স্বর্ণ যেটি MTU 7029 লাল স্বর্ণ নামে পরিচিত, MTU 1156, MTU 1153, MTU 1010, MTU 1210, MTU 1140, MTU 1001। তো এইরকম করে মোটামুটি 14-15 রকমের হাইল্ডিং ভ্যারাইটি যেটা উচ্চ ফলনশীল সেগুলো রয়েছে, সেগুলো আমাদের ডিস্ট্রিবিউশন করা হবে। আর কিছু দেশীয় প্রজাতি রয়েছে। দিন 7 আগে থেকে বা দিন 10 আগে থেকে একজন দুজন করে চাষিরা জানতে আসে যে আপনাদের বীজ কবে দেওয়া শুরু হবে। তা গতকালই আমাদের মিটিং হয়েছে, ঠিক হয়েছে যে এই সোমবার আমাদের দেওয়া হবে। অতএব আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদের কৃষকদের যে ফোন নাম্বার আছে বা আমাদের অফিসের যে নাম্বার আছে, কৃষকরা ফোন করে এইভাবে করে। আচ্ছা, এই ধান বা এই যে শস্য ছাড়া আরও অন্যান্য যে জিনিস আছে, যেমন সবজি বা ফল মূল এই সমস্ত আছে, তাই এদের যে সিড সেগুলো কি আপনারা ডিস্ট্রিবিউশনে কিছু ব্যবস্থা করেন? আমরা মেনলি এখানে ফোকাস করি ধানের সিড, যেহেতু বর্ধমান জেলায় ধান চাষ বেশি হয়, এটাই আমাদের প্রায়োরিটি। 90% ধরুন আমরা এটার ওপরে জোর দিই। এছাড়া আলুর সিজনে আমরা আলুর বীজ দিই। এছাড়া আমাদের কাছে সর্ষের বীজ, তিলের বীজ, এই সমস্ত আছে। আর আমরা যে সবজি ফলাই বা সবজির এটা করি, এটা বীজ আমরা সেইভাবে চাষিদের হাতে তুলে দিই না। এটা নর্মালি আমরা অর্গানিক ওয়েতে চাষ করার চেষ্টা করি, এবং আমাদের যে বর্ধমান ইউনিভার্সিটি ফ্র্যাটার্নিটি আছেন, তারা এখান থেকে সবজি সংগ্রহ করে। ওকে, তো আপনার সঙ্গে কথা বলার পরে এরকম ফার্মের যে এখন পরিস্থিতি সেটা একটু ঘুরে দেখব, এবং যে কোথায় কীরকম কী ব্যাপার, তারপরে আবার যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে আপনার কাছে আরেকবার আসব, এসে দেখব যে কীরকমভাবে কী ব্যাপারটা চলছে। হ্যাঁ, আমি একটুখানি আমার সহকর্মী ডক্টর সব্যসাচী পাত্র বাবুকে দিচ্ছি। তো উনি আমরা এবারে কি কি বীজ দেব বা এই বীজগুলোর কি কি গুণাগুণ বা কতটা ফলন কি পেতে পারে, উনি এর ওপরে আলোকপাত করবেন। ঠিক আছে। আমাদের ফার্ম থেকে এবছর যে সমস্ত উচ্চ ফলনশীল প্রজাতিগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সাদা মিনিকিট IET 4786, লাল স্বর্ণ যেটি MTU 7029 লাল স্বর্ণ নামে পরিচিত, MTU 1156, MTU 1153, MTU 1010, MTU 1210, MTU 1140, MTU 1001। তো এইরকম করে মোটামুটি 14-15 রকমের হাইল্ডিং ভ্যারাইটি যেটা উচ্চ ফলনশীল সেগুলো রয়েছে, সেগুলো আমাদের ডিস্ট্রিবিউশন করা হবে। আর কিছু দেশীয় প্রজাতি রয়েছে, তার মধ্যে রয়েছে গোবিন্দভোগের পারফরমেন্স খুবই ভালো এখন। আগে অনেকটাই কম হতো, এখন প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব হয়েছে।
মোস্ট প্রবাবলি আগে যেটা ধরা যেত 2.5 থেকে 3 কুইন্টাল বা 2.5 কুইন্টাল বেশি ফলন পাওয়া যেত না হেক্টরে, তো এখন অনেকটাই বেড়েছে। আচ্ছা, বালসা ভোগ এগুলোরও বেড়েছে, রাঁধুনি পাগল এগুলো পাওয়া যাবে, কাটারি ভোগ, দুধের স্বর, তুলাই পাঞ্জি, সীতাশাল, কবিরাজ শাল, ঝিঙে শাল, সরু নাগড়া, রাধা তিলক, কালো জিরা, কালো নুনিয়া, এই ধরনের যে এগুলো আমাদের বর্ধমানে খাস ধান হিসাবে পরিচিত। মেনলি যেমন গোবিন্দভোগ, বাদশাভোগ, এগুলো এরিয়াটা বেশি আছে বর্ধমানে, তো এখন বেড়েওছে এরিয়া। আর আমরা এটা কোয়ালিটি অনেকটা মেনটেন করতে পেরেছি এবং এখন মোটামুটি 780 বা 800 কেজির মতো আমাদের কাছে ধান রয়েছে গোবিন্দভোগ স্পেশালি। তো এগুলো কম পরিমাণে কম করে দেওয়া যাবে। আর যেটা কোয়ালিটি গুণগত মান ব্যাপারে যেটা বলা হচ্ছে, স্যার যেটা আমাকে বলতে বললেন, গুণগত মানের মধ্যে ধরুন আমাদের তো বেসিক্যালি এখানে ফাউন্ডেশন এবং সার্টিফাইড এই 2 রকমের ধান বীজ তৈরি হয়। তো ফাউন্ডেশনটা আমরা সিড গ্রোয়ার্সদের দিয়ে থাকি, এবং ফাউন্ডেশনের ক্ষেত্রে যে কোয়ালিটিটা মেনটেন করতে হয় আমাদের জেনেটিক পিউরিটি, যেটা হচ্ছে জিনগত বিশুদ্ধতা, তো সেটা 99 নানা রকমের টার্ম রয়েছে। তো যাই হোক, ওগুলো পড়া হবে, কঠিন হবে, তো এগুলো সহজ সরল আছে। ওকে 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 তো এগুলোর যেটা ক্যারেক্টারগুলো দেখলে যেগুলো আমরা মেনটেন করি, যেমন এই জিন যে বিশুদ্ধতা, এটা কিন্তু যোগাযোগ করতে বলা হয়েছে কোনো রকম যদি অসুবিধে হয়। তাছাড়া যেগুলো বীজে যে রোদে দেওয়া আবশ্যিক, এই কথাও বলা রয়েছে। এবং আমরা যেটা করি, বীজ সিড যখন ডিস্ট্রিবিউশন করা হয় সেক্ষেত্রে আমরা বীজ সিড ট্রিটমেন্টের জন্য যে ওষুধ, সেই ওষুধ আমরা সাথে দিয়ে থাকি। সেটাও যে কীভাবে, এবং ওনারা অবহিত, যদি কেউ কোনো পদ্ধতি কোনো কিছু জানতে চাওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই তাকে হেল্প করব এবং তাকে সমস্ত কিছু জানিয়েও দেওয়া হবে। এছাড়াও বলে রাখি যে এগুলো আরও অনেক রকমের ব্যবস্থা রয়েছে, ব্লকে রয়েছে, বা কৃষকরা যদি ইচ্ছে করেন যে ফোন করে আমি খবরটা নেব কোনো রকম, সেটাও করতে পারেন। তো সেক্ষেত্রে যেমন কিষাণ কল সেন্টার রয়েছে, সেখানে যদি ফোন করেন ফ্রি অফ কস্টে, তো সেখান থেকেও এমন হয় যে আমরা হয়তো অনেক সময় কি হয়, রিসার্চ বা কিষাণ কল সেন্টার নাম্বারটা একটু ওটা 180018001801 এটা হচ্ছে নাম্বার। তো এই নাম্বারে ফোন করলে ফ্রি অফ কস্টে আপনি ফোনটা করে জেনে নিতে পারেন। এছাড়া অনেক সময় কি হয়, ওনারা বিভিন্ন যদি সলভ করতে না পারেন তৎক্ষণাৎ, খুব ক্রিটিক্যাল কোশ্চেন যদি হয়, সেক্ষেত্রে কী হয়, ওনারা থার্ড পার্সনকে ওনারা পাঠায়। তো সেক্ষেত্রে কোনো ইউনিভার্সিটি প্রফেসর হতে পারে বা সায়েন্টিস্ট হতে পারে, তারা সাজেশন দিয়ে দেয়। তো এই ব্যবস্থাগুলো রয়েছে। তো আমি বলবো যে এখন মোস্টলি যে বীজটা যেটা নিয়ে যাবেন, তো বীজ নিয়ে গিয়ে বীজটাকে ভালোভাবে শোধন করুন, এবং যে ট্রিটমেন্ট ওষুধটা আমাদের দেওয়া থাকবে সেই ট্রিটমেন্ট ওষুধ আপনারা কি ওষুধও দেবেন? হ্যাঁ, ওষুধও সাথে দেওয়া হবে। ম্যানকোজেব জেনারেলি দেওয়া হয়ে থাকে। ম্যানকোজেবটা আপনি কেজিতে 2 গ্রাম বা 2.5 গ্রাম মিশিয়ে ওটাকে শোধন করে নিতে পারেন। আমি বলবো সয়েলটাকেও একটু ট্রিটমেন্ট করুন। সয়েলটা ট্রিটমেন্টের জন্য আমরা কিছু ইনিশিয়ালি দিতে পারছি না, কারণ ওদের সয়েল টেস্টিংয়ের একটা ব্যাপার রয়েছে। তো প্যাডি ক্রপ ধান যেহেতু এর 5.5 pH যেটা প্রেফার করে, তো আমি বলবো যে pHটা ইনিশিয়ালি টেস্ট করে নিন। তাহলে যদি সেটা অ্যাসিডিটি বা অ্যালকালিনিটি কন্ডিশনের ব্যাপারটা যদি থেকে থাকে, তাহলে চুন বা জিপসাম এই ধরনের কিছু ব্যবহার করার আমরা পরামর্শ দিতে পারবো। ওকে, আশা করা যাক যে আমরা একটু দেখতে উৎসাহী যে চাষিদের মধ্যে কীরকম কি মানে উৎসাহ, এবং তারা কিভাবে কি পদ্ধতিতে কালেকশন করছেন, এবং তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া সেটাও নেব, এবং আপনাদের উত্তরোত্তর এরকম যে গবেষণার শ্রীবৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। এরপর চলুন বীজ সংরক্ষণাগার, এটা সিড স্টোরেজ ইয়েতে আমরা যাচ্ছি, কিভাবে আমরা সংরক্ষণ করে রেখেছি ধান বীজটা। তো প্রসেসিং ইউনিটটা দেখালাম। তো প্রসেসিং ইউনিট থেকে আমরা ওখান থেকে যেটা প্যাকেটিং করার পর এখানে আমাদের বীজ চলে এলো। হ্যাঁ, এরপর আমরা সিড
স্টোরেজের ওখানে এসে গেছি। তো এর আগে যেটা দেখালাম প্রসেসিং ইউনিটে, ওখানে আমাদের প্যাকেটিং সমস্ত করে ওই প্রসেসিং হওয়ার পরে তারপর আমরা বীজ সংরক্ষণাগার যে সিড স্টোরেজে এলাম। এই দেখুন আমাদের বীজ সংরক্ষণ করা হয়েছে, প্যাকেটিং করা হয়েছে। এই প্যাকেটিং কিভাবে আমরা করেছি দেখুন। এই হচ্ছে ফাউন্ডেশন সিড। তো ফাউন্ডেশন সিড এটা হচ্ছে আপনার এটা আইইটি 4786, না সরি, এটা হচ্ছে MTU 7029। আর এই ফাউন্ডেশন সিডের ট্যাগটা হচ্ছে আপনার হোয়াইট, সাদা রঙের, দেখতে পাচ্ছেন? এই দেখুন। তো এখানে সমস্ত কিছু মেনশন থাকে যে ফিজিক্যাল পিউরিটি, জেনেটিক পিউরিটি, এগুলোর পার্সেন্টেজ দেওয়া থাকে, জার্মিনেশন পার্সেন্টেজ কত। আর এই যে দেখতে পাচ্ছেন নামটা কিষাণ বন্ধু, এই কিষাণ বন্ধু ব্র্যান্ড নেমে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কিষাণ বন্ধু ব্র্যান্ড নামে এটা বাজারে বিক্রি হয় এই ধান বীজটা। এটা হচ্ছে ফাউন্ডেশন সিড। এই দেখুন লেখা রয়েছে জার্মিনেশন পার্সেন্ট 80%, পিউরিটি 98%, যেটা আমি বললাম ওখানে পিউরিটিটা ওই 98% ওখানে মেনটেন হচ্ছে। আর জার্মিনেশনটা আমরা ল্যাবে মেনটেন করি, 80% হয়েছে কিনা মিনিমাম সেটা দেখে নিই, লট নাম্বার কত, সমস্ত কিছু মেনশন রয়েছে। তো এইভাবে দেখে আপনারা সুনিশ্চিত হবেন যে হ্যাঁ এটাই অরিজিনাল সিড। ঠিক আছে, এই হচ্ছে ফাউন্ডেশন সিডের সার্টিফাইড সিডও রয়েছে। এই দেখুন এইভাবে সমস্ত ধান রয়েছে, এগুলো সব দেখা যাচ্ছে। ঠিক আছে।